আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ঝালকাঠিকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। ঝালকাঠি সদর উপজেলায় এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপর জানাবো মেজর ডালিমের অবস্থান নিয়ে যা আজ করা যাচ্ছে। ৫ দশক ধরে আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন চলতি সপ্তাহের শুরুতে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে যোগ দেন মেজর ডালিম। মুহূর্তেই তোলপাড় সৃষ্টিকারী অনুষ্ঠানটির পরই তাকে নিয়ে নতুন করে শুরু হয় জল্পনা কল্পনা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এদিকে দাবি আদায় দৌড়ে এগিয়ে আমলারা। ৭৫ কোটি টাকা বাগিয়ে নিলেন ৭৬৪ কর্মকর্তা। ৫ই আগস্টের পর থেকেই বিভিন্ন মহলের দাবিদার আবদারে ব্যতিব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার, তবে চাপে ফেলে সুযোগ সুবিধা বাগিয়ে নিতে সবচেয়ে এগিয়ে আছে আমলারা। এবার তারা আওয়ামী লীগের আমলে পদবঞ্চিতর কথা বলে তারা বাগিয়ে নিল ৭৫ কোটি টাকা। জানাবো, আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্র নীতির ফল ফেলানি হত্যা, বললেন জয়নুল আবেদিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, কাঁটাতারে ঝুলন্ত ফেলানির লাশ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। এই ছবি শুধু ফেলানির লাশের ছবি নয়, এই ছবি কাঁটাতারে বিদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব। শুধুমাত্র শেখ হাসিনার কারণেই, এই নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী এসব করার সুযোগ পায়। জানাবো, নারায়ণগঞ্জে ছাত্রদলের নেতার বসত ঘরে দুর্বৃত্তদের গুলি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহকে হত্যার উদ্দেশ্যে তার বসতঘরে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্র কানাডাকে একীভূত করার প্রস্তাব ট্রাম্পের। পদত্যাগের পরেও মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খোসা থেকে রেহাই পাচ্ছেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গেল ৯ বছর ক্ষমতায় থাকার পর সোমবার ৬ জানুয়ারি লিবারেট পার্টির পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। এর কয়েক ঘন্টা পরই তার বিরুদ্ধে নতুন করে ট্রল শুরু করেছে ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে কানাডাকে একীভূত করে ফেলা উচিত। এর ফলে নিজেকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার দরকার পড়বে না কানাডার। প্রিয় দর্শক, কানাডা হবে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য, আর প্রধানমন্ত্রী হবেন গভর্নর জাস্টিন ট্রুডো। ট্রাম্পের তাস ছিল এটাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা। ঝালকাঠি সদর উপজেলার এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৬ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম সুদেব হালদার ২৮। তিনি সদর উপজেলার বেতর গ্রামে সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে মোবাইল ফোনের দোকান ছিল তার। নিহতের স্বজন এবং পুলিশ সূত্র থেকে জানা যায়, ঝালকাঠি বাজারে সুবেদের একটি মোবাইলের দোকান রয়েছে। সোমবার রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে প্রতিমত্ত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে এবং থানায় নিয়ে যায়। নিহত সুবেদ হালদারের বড় ভাই সুকেশ হালদার বলেন, কয়দিন আগে মোবাইল সার্ভিসিং নিয়ে একটি পক্ষের সঙ্গে তার ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে এ কারণেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। নিহত সুবেদ হালদারের মা শেফালি হালদার বলেন, আমার ছেলে কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, কোনো অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হলো, আমি এর বিচার চাই। এ বিষয়ে ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেছেন, নিহতের মাথায় কোপের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। সুরতহাল করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।
মেজর ডালিমের অবস্থান নিয়ে যা আঁচ করা যাচ্ছে। ৫ দশক ধরে আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন। চলতি সপ্তাহের শুরুতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠান যোগ দেন মেজর ডালিম। মুহূর্তে তোলপাড়ে সৃষ্টিকারী অনুষ্ঠানটির পরই তাকে নিয়ে নতুন করে শুরু হয় জল্পনা কল্পনা। দীর্ঘ সময় পর মেজর ডালিমকে দেখে অবাক হন অনেকেই, কারণ তিনি জীবিত আছেন কিনা সেটি নিয়ে ধূম্রজাল ছিল। লাইভ অনুষ্ঠানের পর সেই সন্দেহ কেটে যায়, তবে নতুনভাবে অনেকের মাঝে কৌতূহল জাগে। তবে মেজর ডালিম এখন কোথায় আছেন, কোন দেশ থেকে তিনি এই লাইভ অনুষ্ঠানে যুক্ত ছিলেন? 2021 সালের 15 আগস্ট তিনি ঠিক আগে পুলিশ সদর দপ্তরের বরাতে বাংলাদেশে একটি সংবাদ মাধ্যম জানিয়েছিল মেজর ডালিম পাকিস্তান কিংবা লিবিয়ায় অবস্থান করছেন। এর আগে 2009 সালে কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাতে আরেকটি প্রভাবশালী সংবাদ মাধ্যম জানিয়েছিল মেজর ডালিম পাকিস্তানে বসবাস করেন, তবে তিনি প্রায় লিবিয়ায় যাতায়াত করেন। বিশেষ করে দেশটির রাজধানী বেনগাজিতে নিয়মিত যাতায়াত রয়েছে তার। প্রতিবেদনে আর বলা হয়েছে, বিএনপি জামাতের নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মেয়াদকালে 2001 থেকে 2006 সালে মেজর ডালিম একবার বাংলাদেশে এসেছিলেন। একই সময় ইন্টারপোলে বাংলাদেশ শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি এর বরাতের মতোই জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফিরে আনতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে সংস্থাটি। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হত্যাকারীদের আশ্রয়স্থল হিসেবে সম্ভাব্য দেশগুলোর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। দেশ ছাড়া 5 জনের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে, নূর চৌধুরী কানাডায় রয়েছেন বলে জানা গেছে। তাদের ফেরানোর চেষ্টা চললেও কোনো অগ্রগতি নেই। মোসলেম উদ্দিন সম্প্রতি ভারতে ধরা পড়েছেন বলে সেদেশের গণমাধ্যমের খবরে বলা হলেও তার সত্যতা নিশ্চিত করতে পারেনি বাংলাদেশের তখনকার শেখ হাসিনা সরকার। রশিদ ও ডালিম কোথায় আছে তার খোঁজও পায়নি বাংলাদেশি গোয়েন্দারা। 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর একদল সদস্যের হাতে সপরিবারে নিহত হয় তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। সেদিন ভোরে এই অভিযানে অংশ নিয়েছিলেন সেনা কর্মকর্তা মেজর ডালিম। যদিও পরবর্তী সরকারের সময় তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পান, তবে তিনি মেজর ডালিম হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে 21 বছর পর শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় এসেই একটি টাস্কফোর্স গঠন করে। এর মূল এজেন্ডা ছিল 15 আগস্টের হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন এবং দেশ ছেড়েছেন তাদের বাংলাদেশে ফিরে আনতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করা। 1998 সাল পর্যন্ত টাস্কফোর্সের দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। দাবি আদায় দৌড়ে এগিয়ে আমলারা 75 কোটি টাকা বাগিয়ে নিলেন 764 কর্মকর্তা। 5 আগস্টের পর থেকেই দেশের বিভিন্ন মহলের দাবি দাওয়ার আবদারে ব্যতিব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার। তবে চাপে ফেলে সুযোগ সুবিধা নিতে সবচেয়ে এগিয়ে আছে আমলারা। এবার আওয়ামী লীগ আমলে পদবঞ্চিত 764 জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ বাবদ 75 কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। 75 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে, যার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই পদবঞ্চিতদের অনেকেই বিভিন্ন বিভাগেও মামলা ও চাকরিবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। 5 আগস্টের পথ পরিবর্তনের পর দাবি আদায়ের মহোৎসব চলছে রাজপথ থেকে অফিস আদালত সবখানেই। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে আমলারা। তাদের চাওয়ার পূর্ণতার দিকে জোড়াতালি দিয়ে চলা আর্থিক অবস্থার মধ্যে উদারহস্ত অন্তর্বর্তীকালীন সরকার। গণগুরুত্বপূর্ণ অনেক বিষয়ে গতি না ফিরলেও নির্ধারিত 3 মাসের আগেই বিগত সরকারের আমলে পদবঞ্চিত পুনর্মূল্যায়নের প্রতিবেদন দিয়ে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি। বলা হয় 764 জন কর্মকর্তা পাবেন ভূতাপেক্ষা পদোন্নতি, আর এবার তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বরাদ্দ দেওয়া হলো 75 কোটি টাকা। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধে অর্থসারের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেছেন, আমলাতান্ত্রিক এর উপর নির্ভরশীলতা আরও বেড়ে গেছে। আহতদের তালিকা করতে 5 মাস পরেও যাচাই বাছাই গল্প শুনছি, কিন্তু পদবঞ্চিত কর্মকর্তাদের তালিকা খুব দ্রুতই বের হয়ে তারা তাদের সুযোগ সুবিধা এই সরকারের কাছ থেকে আদায় করে ফেলেছে। এখন এই অসঙ্গতিগুলো খুব জোরালোভাবে ঝুঁকে পড়েছে।
আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির ফল ফেলানী হত্যা বললেন জয়নুল আবেদিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, কাঁটাতারে ঝুলন্ত ফেলানীর লাশ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। শুধু এই ছবি ফেলানী লাশের ছবি নয়, এই ছবি কাঁটাতারের বিদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব। আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির ফল ফেলানী হত্যা। তাই নতজানু পররাষ্ট্রনীতি একটি রাজনৈতিক ভারত তোষণ নীতির বিরুদ্ধে তীব্র ধিক্কার। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফেলানী হত্যা দিবসে সীমান্ত আগ্রাসন বন্ধের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক সমাবেশে সব কথা বলেন তিনি। জয়নুল আবেদিন ফারুক বলেন, ফেলানী হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষের ফাঁসি দাবি করি, তা না হলে সীমান্তে হত্যা বন্ধ হবে না। বাংলাদেশের নাগরিকদের বিএসএফ বিনা বিচারে হত্যা করে, যা অমানবিক। বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র হাতে ভারতীয় বিএসএফ বারবার ঢুকে পড়ে, যা আমাদের সার্বভৌমত্বকে সুস্পষ্ট লঙ্ঘন। সার্বভৌমত্ব লঙ্ঘন, স্বাধীনতা লঙ্ঘন। এ সময় তিনি আরও বলেছেন, ভারতের সঙ্গে চীন, মিয়ানমার, নেপাল, ভুটান, পাকিস্তানের পারস্পরিক সীমান্ত থাকলেও শুধু বাংলাদেশের সীমান্তে তারা অমানবিক সীমান্ত হত্যা করে, যা খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক এবং মানবতা বিরোধী অপরাধের শামিল। ভারতকে সীমান্ত আগ্রাসন, বাংলাদেশি নাগরিক হত্যা এবং বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এদিকে লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ইরহান বলেন, ভারত তোষণ নীতির কারণে সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধ হচ্ছে না। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারত সীমান্ত হত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সীমান্তে ভারতীয় আগ্রাসনের সম্পর্কে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হতো তারা বাংলাদেশের মন্ত্রী নয়, তারা ভারতীয় জনপ্রতিনিধি।